আচ্ছা, এবার আমি অ্যাসিম্পটোটে আছি, বুঝতে পারলি? আগের দিন আমার যতদূর মনে পড়ছে, আমি আগের দিন ভার্টিক্যাল অ্যাসিম্পটোট নিয়ে কথাবার্তা বলেছিলাম, তাই তো? ওকে, হরাইজন্টাল অ্যাসিম্পটোটের ডেফিনেশনটা কিন্তু আমি এবার দিই, ডেফিনেশনটা বলা ভুল। হরাইজন্টাল অ্যাসিম্পটোট কি জিনিস সেটা পুরোপুরি আমি বলে দিচ্ছিলাম, বাট হরাইজন্টাল অ্যাসিম্পটোট কিভাবে বের করতে হয়, মানে একটা অ্যাসিম্পটোট যদি হরাইজন্টাল অ্যাসিম্পটোট হয় তাহলে তাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এরকম কিন্তু আমি কিচ্ছু বলি। ঠিক আছে, সবার আগে বল, আচ্ছা সবার আগে হেডিং করে নে একটু, অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বললাম অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, মানে সোজা কথা বলতে হরাইজন্টাল আছে। এবার হরাইজন্টাল অ্যাসিম্পটোট মানে তো একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। তো সেই হরাইজন্টাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম হয় এটা জলদি বলবি। এটা হরাইজন্টাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম টাইপের? ওয়াই ইকুয়ালস টু কি বললাম বল, কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হরাইজন্টাল স্ট্রেট লাইন হয়, তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটোটের ইকুয়েশনটাও তাই। এবার খুব ভালো করে দেখ। বলছে এ স্ট্রেট লাইন, এ স্ট্রেট লাইন y equals to b is said to be horizontal asymptote, is said to be horizontal asymptote of of জেনারেলি তোরা একটা কার্ভের ইকুয়েশনকে কিরকম ভাবে এক্সপ্রেস করিস? y ইকুয়ালস টু fx এরকম ভাবে এক্সপ্রেস করিস। একই না, জলদি রেসপন্স করো সবাই চাই। জেনারেলি তোরা একটা কার্ভের ইকুয়েশনকে y ইকুয়ালস টু fx টাইপের এক্সপ্রেস করিস, তো এভাবে এক্সপ্রেস করা। সাপোজ আমি একটা ইকুয়েশন দিচ্ছি y ইকুয়ালস টু x স্কয়ার, কথা বল। এবার আমি যদি চাই, আমি এই কার্ভের ইকুয়েশনটাকে x ইকুয়ালস টু রুট y লিখতে পারি, মানে x ইকুয়ালস টু ফাংশন অফ y এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। যদি কোনো কার্ভের ইকুয়েশনটা y ইকুয়ালস টু fx টাইপের থাকে, সেটাকে কি আমি চাইলে x ইকুয়ালস টু gy এই ফর্মে লিখতে পারি? লেখা যায়, জেনারেলি লেখা যায়, বাট সবসময় লেখা যায় এই কথাটার সাথে আমি একমত না। বিকজ যদি সাপোজ y ইকুয়ালস টু x ইন্টু e টু দি পাওয়ার x, তাহলে সবসময় যদি খুব ইজিলি সেটাকে x ইকুয়ালস টু gy ফর্মে লিখতে পারবি, এরকম কিন্তু কোনো মানে নেই। তবে ধরে নেই যে একটা কার্ভ x ইকুয়ালস টু gy ফর্মে আছে, ঠিক আছে? তো যদি কোনো কার্ভ x ইকুয়ালস টু, তাহলে আমাদের যে কার্ভ গুলো মোটামুটি দেবে সেটাকে আমি y ইকুয়ালস টু fx থেকে x ইকুয়ালস টু gy তে লিখতে পারবো, মানে এরকম টাইপের হয়তো দেবে। তো যদি কোনো কার্ভ x ইকুয়ালস টু gy টাইপের হয়, তাহলে a straight line y equals to b is said to be horizontal asymptote of x equals to gy, যদি এই কার্ভটা কিছু কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে y equals to বিটা x equals to gy এর কি হবে? horizontal asymptote হবে। if if এবার কন্ডিশনটা তুই নিজে আমাকে বলবি, আমি তোকে বলবো। সাপোজ এটা হচ্ছে তোর x equals to gy, এটা হচ্ছে x equals to gy, আর এটা হচ্ছে তোর horizontal asymptote, ঠিক আছে? y equals to b। তাহলে কার্ভটা যত y ইকুয়ালস টু বি এর কাছাকাছি আসছে তত কি হচ্ছে, মানে কার্ভে দেখ, কার্ভের কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট তো x, y, কার্ভের উপরে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট x, y। তুই পয়েন্টটা যতই স্ট্রেট লাইনের কাছাকাছি আসছে তত কত পয়েন্টের y এর ভ্যালুটা কি হচ্ছে? সবাই চ্যাটে রেসপন্স করো। পয়েন্টটা যত আমাদের y ইকুয়ালস টু বি এর কাছাকাছি আসছে তত কত পয়েন্টে y এর ভ্যালুটা কত হচ্ছে? আস্তে আস্তে বি এর কাছে আসছে না ভাই? এটা তো পরস্পর আস্তে আস্তে মার্চ করার চেষ্টা করছে। তাহলে কার্ভের উপর যে পয়েন্টটা আছে, তাহলে y কোঅর্ডিনেটটা টেন্ডস টু বি হয়ে যাবে না? ভেরি গুড, এক্স্যাক্ট। তাহলে y আমাদের যত টেন্ডস টু বি হচ্ছে, সেটা বাঁ দিক দিয়ে হোক বা ডান দিক দিয়ে হোক, মানে বি মাইনাস হোক বা y টেন্ডস টু বি প্লাস হোক, ম্যাটার করছে না। তাহলে আমাদের x এর ভ্যালুটা কি হচ্ছে, কে বলতে পারবে? কে বলতে পারবে এটা? x এর ভ্যালু আলটিমেটলি কি হচ্ছে? যত আমাদের y ইকুয়ালস টু বি এর দিকে যাচ্ছে তত আমাদের x এর ভ্যালু বাড়ছে না কমছে? জলদি বলো। এখানে x এর ভ্যালুটা বাড়ছে না কমছে? x তো এই ডিসটেন্সটা না, x হচ্ছে এই ডিসটেন্সটা। তাহলে কারণ আমাদের যত y ইকুয়ালস টু বি এর কাছাকাছি যাচ্ছে তত আমাদের x এর যে ভ্যালুটা, মানে হরাইজন্টাল যে ডিসটেন্সটা, ওটা বাড়তে 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 কোনো শেষ নেই, টেন্ডস টু ইনফিনিটি।
তাহলে y টেন্ডস টু বি মাইনাস বা y টেন্ডস টু বি প্লাস এ যদি x এর মানটা বা মড x এর মানটা টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলেই বলতে পারবো তো যে y ইকুয়ালস টু b টা আমাদের হচ্ছে কি হরাইজন্টাল অ্যাসিম্পটট। সবাই চ্যাটে রেসপন্স করে জলদি ফাস্ট। এটা প্রত্যেকে বুঝতে পারে? বিভা, শাবনাম, সোহানা, সুইটি প্রত্যেকে বুঝতে পারি এটা? ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে যে y টেন্ডস টু b মাইনাস a যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, x বলাটা নট x বলাটা উচিত হবে বিকজ x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হতে পারে, x টেন্ডস টু প্লাস ইনফিনিটি হতে পারে। যদি আমাদের এইদিকে থাকতো না একটা, তাহলে বলতো এখানে x টেন্ডস টু কি হতো যদি এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে কার্ভটা যদি এদিকে থাকতো তাহলে বলতো আমাদের x টেন্ডস টু কি হতো প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, তখন মাইনাস ইনফিনিটি বিকজ এটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিস। এখানে কমতে 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 মাইনাস ইনফিনিটি হয়ে যায়। তাই জন্য সবাইকে একসাথে রাখার জন্য মড এক্স টেন্ডস টু ইনফিনিটি। মড এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি হতে পারে, আবার এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এই নিয়ে আমাদের কোনো সমস্যা, ঠিক আছে? তাহলে তাহলে এখানে আমি ডেফিনেশনটা পুরো করছি। ইফ বলে কন্ডিশনটা লিখছি, ইফ only if and only if limit y tends to b minus mod gy equals to infinity or limit y tends to b plus mod gy equals to infinity. That is limit y tends to b mod gy equals to infinity. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট ডেফিনিশন। চিন্তা নেই, আমি কিন্তু এক্সাম্পল এখান থেকে করবো। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটট ডেফিনিশন। এবার এই জিওয়াইটা অ্যাকচুয়ালি কি এক্স না, তাহলে আমি উল্টো ভাবে বলতে পারি, আমি অ্যানাদার অ্যাপ্রোচ বলে বলতে চাই। দেখতো y equals to b is said to be horizontal asymptote of x equals to gy if and only if, ভালো করে কন্ডিশনটা করতে তো if and only if টাকে শর্টে না i ডবল এফ লেখা, নো প্রবলেম। এখানে ভালো করে দেখো, আমি উল্টো ভাবে বলতে পারি যে যত আমাদের x এর মানটা বাড়তে বাড়তে টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে তত আমাদের কার্ভটা এবং y ইকুয়ালস টু বি স্ট্রেট লাইনটা মার্চ করে যাচ্ছে। তাহলে যখন আমাদের x এর মান টেন্ডস টু ইনফিনিটি তখন আমাদের কার্ভটা এবং স্ট্রেট লাইনটা প্রায় মিশে যাচ্ছে, প্রায়। তাহলে বলতো কার্ভে y এর ভ্যালুটা কত হবে? জলদি রেসপন্স কর। যদি আমাদের কার্ভ আর স্ট্রেট লাইনটা প্রায় মিশে যায় তাহলে কার্ভে y এর ভ্যালুটা কি? ফার্স্ট রেসপন্স কর। আমি বলছি বাবা, সোমান আমি বলছি, চিন্তা করার দরকার নেই। কার্ভের y এর ভ্যালুটা কি? এটা আমি আগের দিনই বললাম, এক্স এর মান যত আমাদের আস্তে আস্তে বাড়ছে, যদি আমাদের কার্ভ এবং স্ট্রেট লাইনটা y ইকুয়ালস টু বি স্ট্রেট লাইনে যদি মিশে যায় তাহলে কার্ভে y এর ভ্যালুটা কত? কার্ভটা এবং স্ট্রেট লাইনটা মিশে গেছে প্রায়, তাহলে কার্ভে y এর ভ্যালুটা কত হবে? স্ট্রেট লাইনে y এর ভ্যালুটা b। এবার কার্ভ আর স্ট্রেট লাইন যদি মিশে যায় তাহলে কার্ভে y এর ভ্যালুটা কত? একদম b। ঠিক আছে? তো এইভাবে আমি যদি বলি জিনিসটা, if and only if when mod x tends to infinity y tends to b, যদি আমাদের mod x tends to infinity হয়ে যায় তাহলে আমাদের y tends to কত হয়ে যাবে বল? ঠিক আছে? এটা পুরোপুরি ক্লিয়ার? তবে কিছু করে দিয়ে আমি জাস্ট এটাকে উল্টে দিচ্ছি, আর কিছু করি, এই কন্ডিশনটাকে উল্টে দিচ্ছি। ঠিক আছে? ওকে। এবার একটা কোশ্চেন করলাম আমাকে যে ইফ আর ইফ এর অনলি ইফ এর মধ্যে স্যার ডিফারেন্সটা কি? এবং এদের একটা বেসিক রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তুই পরীক্ষায় 70% নাম্বার পেয়েছিস, ঠিক আছে? পরীক্ষায় 70% নাম্বার পাওয়ার কি একটাই ওয়ে, মানে পসিবল ওয়ে? খালি তোকে ভালো করে পড়াশোনা করতে হয়। তুই ভালো করে পড়াশোনা করলেও তুই 70%-এর উপরে মার্কস পেতে পারিস,
আবার তুই যদি কোনো টপারের থেকে ভালো করে টুকে ফিরিস, তাও তুই 70% মার্কস টুকে ফিরিস, তাও তুই 70% মার্কস পাবি। তাহলে এখানে তুই ওয়ার্ডটার মানে ভালো করে বোঝার চেষ্টা কর। যদি তুই পড়াশোনা করিস তাহলে তুই 70%-এর উপরে মার্কস পাবি। আবার যদি তুই ভালো করে টুকে নিস তাহলে তুই 70% মার্কস। তাহলে তোর টার্গেটটা অ্যাচিভ করার ওয়ে বা পথ, এটা কি ইউনিক? এটা কি ইউনিক? হ্যাঁ কিনা জলদি এক্সপ্লেন কর। এটা ইউনিক না ইউনিক না? নো, ইউনিক। ঠিক আছে, এবার আমি তোকে যদি এরকম একটা এক্সাম্পল দিই যে যে তুমি যদি মেয়ে হও তাহলেই তুমি একমাত্র সন্তানের জন্ম দিতে পারো। ভালো করে শুন। তাহলে সন্তানের জন্ম দেওয়ার মানে মানুষ সন্তানের জন্ম দেওয়ার এছাড়া কি আর কোনো কন্ডিশন আছে মেয়ে ছাড়া? মেয়ে হওয়া ছাড়া মানুষ জন্ম দেওয়ার কি আর কোনো কন্ডিশন আছে? No. তাহলে এই কন্ডিশনটা হয়ে যাবে ইফ অ্যান্ড ওনলি ইফ। তাহলে ইফ খালি ইফ মানে কি? যে ওইটা ছাড়াও আরো কন্ডিশন থাকতে পারে। যেমন আমি থেকে আগের এক্সাম্পলটা দিই, যে ইফ তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তুমি 70%-এর উপরে মার্কস পাবে। ওটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ না, বিকজ ভালো মার্কস পাওয়ার কিন্তু আরো অনেক রাস্তা আছে। খালি ভালো পড়াশোনা করে ভালো মার্কস পাবো, আমি যদি চিটিং করি তাও হয়তো ভালো মার্কস পেয়ে যাবো, এরকম একটা রাস্তা আছে। তো ওটা একমাত্র রাস্তা। বাট যদি সন্তানের জন্ম দিতে হয় তাহলে মেয়ে হওয়াটা একমাত্র রাস্তা। মেয়েরাই পারে সন্তানের জন্ম। তাহলে এই কন্ডিশনটা, যাতে সন্তানের জন্ম দেওয়ার জন্য মেয়ে হওয়ার কন্ডিশনটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। ওটাই কন্ডিশন এবং একমাত্র কন্ডিশন। ওই যেটা বাংলাতে ভাবি, ওটা এবং একমাত্র কন্ডিশন। তাহলে এটা, তাহলে এখানে আমি কেন ইফ এন্ড অনলি ইফ বলছি? বিকজ এখানে এই কন্ডিশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি এর এই কার্ভটার উপরে অ্যাসিম্পটয়েড হওয়ার একমাত্র কন্ডিশন। এটা ছাড়া আর কোনো কন্ডিশন। দ্যাটস ওয়াই ইফ এন্ড অনলি ইফ বলছে। এটাকে শর্টে আই ডাবল এফ বলা। বোঝা গেল কেসটা পুরোপুরি? এটা পুরোপুরি বোঝা গেল জিনিসটা? আমার দুঃখ একটাই, যে আমি 8-9 বছর ক্যালকাটা ইউনিভার্সিটি পড়িয়েছি। মানে 8 বছর তো হয়ে গেল, হ্যাঁ 8 বছর তো হয়ে গেল, হ্যাঁ এই জানি 8 বছর হয়ে গেল। আমার কাছে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির 1100টা স্টুডেন্ট পড়ে। 1100। মানে আমি যদি সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার, কিন্তু এখন সেকেন্ড তো হয়, ফার্স্ট ফোর্থ এবং সিক্স মিলিয়ে এই মুহূর্তে আমার কাছে 1100টা স্টুডেন্ট পড়ছে। বাট বাইরের ইউনিভার্সিটির কাছে আমি এখনো পৌঁছাতে পারি। আমি জানি না যে আমি বাইরের ইউনিভার্সিটিতে পড়ানোর আমার যোগ্যতা আছে কিনা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে। বাট যদি কেউ সিক করে যে না ম্যাথমেটিক্স এর টিচার, মানে তোরা যদি বেনিফিটেড হয়ে থাকিস কোনোভাবে আমার কোর্স দেখে বা আমার লাইভ ক্লাস দেখে, তাহলে অবশ্যই বলিস তাদের যেরকম একজন পড়ায়। বিকজ আমি কিন্তু এখন বাইরের ইউনিভার্সিটিতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। আমি খালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে থাকি, বাট ক্যালকাটা ইউনিভার্সিটিতে একচেটিয়া আধিপত্য আমাদের আছে, এই পুরো কোচিং সেন্টার আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির 70 থেকে 80% স্টুডেন্ট এখানেই পড়ে, সে অনলাইনে হোক বা অফলাইনে। বাট বাইরের ইউনিভার্সিটি খুব এই হলে স্টেট ইউনিভার্সিটি বা হয়তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ওইদিকে, কল্যাণী থেকে আমাদের এই বছরই 2-3 জন স্টুডেন্ট হয়তো আছে, 2-3টেই হয়তো আছে কল্যাণী থেকে, এই সুইটিকে মিলিয়ে বলছি। আর বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে 1-2 জন হয়তো আছে। আর আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকেও ওই 1-2 জন 3 জন মতো আছে। তো আমাদের এখন বাইরে, আমি এই প্রথম বছর বাইরে ইউনিভার্সিটি পড়ানো শুরু করছি না। স্টেট ইউনিভার্সিটির সাথে আমাদের সিলেবাসটা একদম মেলে না। আমি দেখি স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে কি আছে, তবে স্টেটের সাথে আমাদের সিলেবাসটা একদম মেলে না। মানে ওই জন্যই আমি স্টেট ইউনিভার্সিটিটা পড়াচ্ছি। তোর কি স্টেট? শাবনাম? আচ্ছা মানে সরি, শাবনাম না, সোহানা। তোর কি স্টেট? আচ্ছা, মানে আমি স্টেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমাদের কাছে পড়ে মোটামুটি, বাট স্টেটের সাথে সিলেবাসটা একদম আলাদা। তো যেই ইউনিভার্সিটি গুলো সিলেবাস সেম, সেই ইউনিভার্সিটি গুলো একসাথে আমরা পড়ানোর চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ তুমি করলে। তো এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং বিভা আমাদের কাছে প্রথম থেকে পড়ে। বিভা, তোর কি পুরো পুরো যে এতদিন ধরে পড়লি বেনিফিটেড হয়েছিস? তোর ব্যাপারটা কিরকম ব্যাপারটা লেগেছে? তুই তো একটা বাইরে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোর কোনো স্যার সমস্যা নেই? ভালোই তো। না আচ্ছা স্যার, সমস্যা সেরকম নেই। আচ্ছা। আর আমি যে তোদের যে এসিসি পেপারটা দিয়ে দিয়েছিলাম, ওই সেট থিওরি এবং তোর লজিক,
ওইটা দেখে নিয়েছিস তো পুরোপুরি নাকি? ওটা দেখা হয়ে গেছে? ওখান থেকেই হ্যাঁ কিন্তু স্যার। ওখান থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে স্যার সেরকম question- আমাদের স্যার আমাদের এক্সাম হয়ে গেছে। তোদের কি ওই এক্সাম হয়ে গেছে? মানে তোদের হ্যাঁ স্যার। তোদের মেজর এক্সাম কমপ্লিট? না স্যার, আমাদের এক্সাম চলছে। মেজরটা 23 তারিখে আছে। মেজর এক্সামটা 23 তারিখে আছে। তাহলে আমাদের তো হুম। মোটামুটি তোদের খালি এগুলোই বাকি ছিল, মানে এই এনভেলপ বলো বা ইয়ে বলো বা এগুলি তোর মানে খালি বাকি আছে, বাদ বাকি সব হ্যাঁ কিছু স্যার। বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ fine। তাহলে এইগুলোই ভালো করে করে যাও, নো প্রবলেম, তাহলে একটু তাড়াতাড়ি করিয়ে দিই। যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটয়ের ডেফিনেশন। এবার হরাইজন্টাল, আচ্ছা ইয়ে ব্যাপারে কেমন হয়েছে, এসএসসি ব্যাপারে কেমন হয়েছে? ভালো হয়েছে ওটা? স্যার, মোটামুটি হয়েছে। আমাকে কোশ্চেন নাম্বার পাঠাস তো, ঠিক আছে? আমার কোশ্চেনটা হ্যাঁ ইমিডিয়েট, ঠিক আছে, আমি দেখে বলছি। এবার স্যার আপনি যেরকম ওই সেট থিওরির এসএসসি পেপারটা আপলোড করেছেন ওরকম যদি গ্রুপ মানে অ্যাপে গ্রাফ থিওরিটাও আপলোড করতেন খুব ভালো হতো। লেকচার নেই, আমি মানে আমাদের সিলেবাসে তো মানে ইউনিভার্সিটিতে কোনো গ্রাফ থিওরি পড়ানো হয় না। আমি এমএসসি তে পড়েছিলাম গ্রাফ থিওরি, তো মানে যদি সময় হয় আমি আপলোড করে দেবো, আমি গ্রাফ থিওরি লেকচার বানাবো যদি যদি টাইম পাই। আর যদি টাইম না পাই আমি দেখছি, লেকচার না হলেও যদি শুধুমাত্র নোটসটাও পেতাম। আমি নোটসটা একেবারে গ্রুপেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি আমি পেয়ে যাই গ্রাফ থিওরি নোটের। গ্রাফ থিওরি নোট পাওয়ার চান্স আছে, আমি আহ, দেখে তোকে জানাবো, সমস্যা নেই, ঠিক আছে? নোটসটা পেয়ে গেলে একটা হেল্পফুল হয়ে যাবে। এবার তা কি বলার চেষ্টা করছি, আচ্ছা, আহ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবার এর রেসপেক্টে না আমি একটা অঙ্ক করে দিই। আমি আগের দিনই যে অঙ্কটা করেছিলাম মনে আছে? আগের দিন আমরা অঙ্ক করেছিলাম, একটু মনে করে দেখ। স্যার বলছি যে আপনি সেট থিওরি লজিকের নোট কোথায় দিয়েছেন? নোট দিইনি বাবা, লেকচার দিয়েছিলাম। ওটা একটা কোর্সে আছে, ওটা ওই ইউনিভার্সিটি কোর্সে ছিল। তোদের কি আছে লজিক আর সেট? হ্যাঁ স্যার, লজিক, সেট, বুলিয়ান, এলজেব্রা তিনটেই আছে এসএসসি পেপার। দেখছিলাম ওটা, আমাকে তুই একটা এসএমএস করে রাখ, আমি তোকে দেখছি। ঠিক আছে, এবার এই জায়গাটা ভালো করে দেখ। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখ। এই যে আমাদের কনসিডার কনসিডার যে প্রথম অঙ্কটা করেছিলাম, y ইকুয়ালস টু 7x বাই x মাইনাস, এর তো ভার্টিক্যাল অ্যাসিম্পটট ছিল, x ইকুয়ালস টু 5 হচ্ছে তো ভার্টিক্যাল। এর হরাইজন্টাল অ্যাসিম্পটট আছে কিনা আমি চেক করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটট বের করার জন্য করতে হবে, হরাইজন্টাল অ্যাসিম্পটট বের করার জন্য চেক করতে হবে, তুই এই অ্যাপ্রোচে চেক করতে পারিস, তুই এই অ্যাপ্রোচে চেক করতে পারিস। তুই চেক করে দেখ যে x টেন্স টু ইনফিনিটি হলে y টা কোথায় যাচ্ছে। যদি আমি এই কারণে এক্স টেন্স টু ইনফিনিটি করে দিই, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে, ঠিক আছে? যেই ভ্যালুটা আমাদের হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের কি বল, ওটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট, তাই না? ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমি স্যাটিসফাই করানোর চেষ্টা করবো। তাহলে মড এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে ওয়াই এর ভ্যালু যাওয়া হবে, ওটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট। তাহলে আমি চেষ্টা করি এখানে, নাও নাও আমি যদি লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে? লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি, তুই কিন্তু এই কন্ডিশনের সাহায্য করতে পারিস, তুই কিন্তু এখানে এই কন্ডিশনটা সাহায্য করতে পারিস যে ওয়াই এর ভ্যালু কত হলে, ওয়াই এর ভ্যালুটা কত হলে এক্স এর মানটা ইনফিনিটি হবে। এখানে তুই কিন্তু এভাবে চেক করতে পারিস যে ওয়াই এর ভ্যালু কত হলে এক্স এর মানটা ইনফিনিটি হবে। তাহলে এটা কি প্রথম ভাবে চেক করাটা বেটার নাকি আলাদা অ্যাপ্রোচ চেক করাটা বেটার? মানে ওয়াই এর মানটা খুঁজে দেখবো যে কোন ওয়াই এর জন্য এক্স এর মানটা ইনফিনিটি হবে, নাকি আমি এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়ে ওয়াই এর মানটা বের করার চেষ্টা করবো? তোর কি মনে হয় কোনটা করা উচিত? কোন অ্যাপ্রোচটা আমাদের করা উচিত? প্রথম অ্যাপ্রোচটা নাকি আলাদা অ্যাপ্রোচটা? আমার মনে হয় যে আলাদা অ্যাপ্রোচটা করা উচিত, তাই তো? তাহলে y ইকুয়ালস টু এখানে ফাংশন অফ x আছে, আমি যদি এখানে মড x টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালুটা কিন্তু বের করা বেশি ইজি হয়ে যাবে। তাহলে 7x বাই x মাইনাস 5, এরপর দেখ উপরে x এর জায়গায় ইনফিনিটি বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি হবে। এটা তুই এল হসপিটাল দিয়ে করতে পারিস, আবার তুই এটাকে যদি একটু একটু যদি তুই চালাকি করিস তাহলে তোর ভাই তুই ওপর নিচে x দিয়ে ভাগ করিস, তাহলে 7 বাই 1 মাইনাস 5 বাই x। এবার তুই যদি মড এক্স টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিস, তাহলে 5 বাই ইনফিনিটি মানে কি 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মধ্যে 7 আসছে। তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি y যদি 7 হয়, তাহলে দ্যাট ইজ y ইকুয়ালস টু 7 ইজ দি হরাইজন্টাল অ্যাসিম্পটট। বুঝা গেল কি বলার চেষ্টা করছি?
তাহলে একটা কার্ভের হরাইজন্টাল অ্যাসিম্পটোট কিভাবে বের করতে হয়, তার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমি বলেছিলাম যে আমাদের তিন ধরনের অ্যাসিম্পটোট আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং হচ্ছে অবলিক অ্যাসিম্পটোট। অবলিক অ্যাসিম্পটোট কাকে বলে? সেই স্ট্রেট লাইন গুলোকে অবলিক অ্যাসিম্পটোট বলে। আচ্ছা, স্ট্রেট লাইন যে অ্যাসিম্পটোট গুলো স্ট্রেট লাইন, তাদেরকে কি ধরনের অ্যাসিম্পটোট বলে? রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট বলে। আচ্ছা, ও বলছে যে মড এক্স কেন নিচ্ছি? মড এক্স আমি এই কারণে নিচ্ছি, এখানে যে কন্ডিশনটা দেয়, এখানে মড এক্স ইনফিনিটি ছিল না, মড এক্স টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি হতে পারে, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হতে পারে। মানে তুই এই পিকচারটা দিয়ে ভালো করে দেখার চেষ্টা কর না, এখানে দেখ ওয়াই ইকুয়ালস টু বি স্ট্রেট লাইন পুরো এটা তাই নাকি? আমি একটু ভালো করে সাপোজ এই কাপটা দুখানা ব্রাঞ্চ আছে, এটা একটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ। এবার ওয়াই ইকুয়ালস টু বি যে স্ট্রেট লাইনটা, সেটা তো দুখানা ব্রাঞ্চেই অ্যাসিম্পটোট নাকি? জলদি বলার চেষ্টা। এটা তো আমাদের ওয়াই ইকুয়ালস টু বি স্ট্রেট লাইন, এটা তো আমাদের দুখানা ব্রাঞ্চেই অ্যাসিম্পটোট। যদি আমি এই ব্রাঞ্চের কথা ভাবার চেষ্টা করি, তাহলে এখানে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিতে ওয়াইটা বি হয়ে যাচ্ছে। আর যদি আমি এই ব্রাঞ্চের কথা ভাবি, এখানে এক্স টেন্স টু কত হচ্ছে? এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিতে ওয়াই এর ভ্যালু কি হয়ে যাচ্ছে। এবার এক্স ইকুয়ালস টু যদি 2 হয়, এক্স ইকুয়ালস টু যদি -2 হয়, তাহলে আমরা এখান থেকে কম্বাইন করে মড এক্স ইকুয়ালস টু 2 বলি। তাহলে এখানে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এই ব্রাঞ্চের জন্য কন্ডিশন, এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এই ব্রাঞ্চের জন্য কন্ডিশন। তো দুটোকে পাঁচ করলে মড এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। বোঝা গেল এবার? ঠিক আছে, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, এবার সেই অ্যাসিম্পটোটে আসবো যেটা না হরাইজন্টাল না ভার্টিক্যাল, তাদেরকে অবলিক অ্যাসিম্পটোট। তাহলে যেই অ্যাসিম্পটোট গুলো স্ট্রেট লাইন তাদেরকে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট বলে, আর যেই অ্যাসিম্পটোট গুলো কার্ভ তাদেরকে কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট বলে। সেই রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোটের এই তিন ধরনের অ্যাসিম্পটোট কি আছে? হরাইজন্টাল, ভার্টিক্যাল, অবলিক। এবার বল অবলিক অ্যাসিম্পটোট গুলোকে কিরকম দেখতে হয়? তারা না প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তারা না প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাদেরকে y ইকুয়ালস টু mx প্লাস c এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, তাহলে হেডিং করবি এবার অবলিক অ্যাসিম্পটোট বলে, হেডিং করবি এবার অবলিক অ্যাসিম্পটোট বলে, বা ডিটারমিনেশন অফ অবলিক অ্যাসিম্পটোট। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ঠিক আছে, এবার লেখ এই জায়গাটা ভালো করে লেখ। হুম হুম, এই জায়গাটা ভালো করে লেখ। Let y equals to fx be a curve, comma, a straight line, a straight line y equals to mx plus c is said to be an oblique asymptote. আচ্ছা, এটা যদি অবলিক অ্যাসিম্পটোট হয় তাহলে তো বলতে এখানে কার কার মান বের করতে হবে? জলদি বল। এটা যদি অবলিক অ্যাসিম্পটোট হয় তাহলে তুই বলতে এখানে তোর কার কার মানটা বের করতে হবে? জলদি বলার চেষ্টা করো। এক্স্যাক্টলি, এখানে আনন্দ হচ্ছে আমাদের এম আর সি, তাহলে আমাকে এম আর সি এর মানটা বের করতে হবে। অ্যাসিম্পটোট এবার খুব ভালো করে অ্যাসিম্পটোট, if and only if আচ্ছা অ্যাসিম্পটোট if and only if এম এর মানটা হয়ে যাবে, আমি সব বোঝাবো, চিন্তা করার দরকার নেই। এম এর মানটা হয়ে যাবে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি। কেন এটা হচ্ছে আমি সব বলবো, একদম চিন্তা করিস। fx বাই x সমস্ত কথা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এগুলো, মানে এগুলোর মানে কোনো মাত্রা হয় না। দারুণ কথা, দারুণ কথা। সি এর মানটা হয়ে যাবে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y মাইনাস mx, বা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা fx মাইনাস mx, fx মাইনাস mx। এটা আগে লেখ,
দেন আমি পুরোপুরি ব্যাপারটা বোঝাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কথাবার্তা বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? কেন এটা এরকম হলো এর কিন্তু প্রুফ আছে, ঠিক আছে? প্রুফ আমাদের সিলেবাসে নেই, প্রুফ তোদের কোনোদিন আসবে না। আমি জাস্ট বোঝাবো, জিওমেট্রিক্যালি বোঝাবো, ছবি এঁকে বোঝাবো যে কেন এম আর সি এর মানটা এরকম, ঠিক আছে? ভালো করে আমি একটা অবলিক অ্যাসিম্পটট ড্র করছি, বুঝতে পারলি? আমি একটা অবলিক অ্যাসিম্পটট ড্র করছি। সাপোজ কার্ভটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এটাকে বলতে পারি তুই যে, সাপোজ কার্ভটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এটাকে বলতে পারি তো যে অবলিক অ্যাসিম্পটট। হ্যাঁ কিনা জলদি বলো ফার্স্ট। যদি কার্ভ এটা হয় তাহলে এটা আমাদের হয়ে গেল কি বল, অবলিক অ্যাসিম্পটট। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এবার ভালো করে অবজার্ভ করার চেষ্টা। এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু mx প্লাস। বলতো এমটা কি? এম মানে স্লোপ না? স্লোপ মানে কি? স্লোপ মানে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে যেই অ্যাঙ্গেলে কাট করছে সেই অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালুটা জলদি বল। ঠিক আছে? এবার y ইকুয়ালস টু mx প্লাস c থেকে কি আমি m এর মানটা বের করতে পারবো? আরে ভাই m এর মানটা আমি এই স্ট্রেট লাইনটা কি করে বের করবো? আমাকে তো এই স্ট্রেট লাইনেই m আর c এর মানটা বের করতে বলেছে। তার মানে আমাকে যা করতে হবে, যেই কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে, কার্ভের ইকুয়েশনটা কি y ইকুয়ালস টু fx, আমার এই কার্ভের ইকুয়েশনটা বের করতে হবে। যাও এবার আমাদের তুই ফান্ডাটা ভালো করে বুঝ। আমি যদি স্ট্রেট লাইনের উপরে কোন একটা পয়েন্ট পেয়ে যাই এক্স কমা ওয়াই, তাহলে বলতে স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে? জলদি বলবি। যদি কোন একটা পয়েন্ট পেয়ে যাস এক্স কমা ওয়াই, বলতো তাহলে স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে? এটা কে বলতে পারে? সাপোজ আমি তোকে ছোট করে রাখছি, এটা সাপোজ থিটা। এবার তুই কোন একটা পয়েন্ট এক্স কমা ওয়াই পেয়েছিস, তাহলে ট্যান থিটার মানটা কত হবে? দেখ এটা এক্স ওয়াই হলে এইটুকুনি ডিস্টেন্স তোর হচ্ছে এক্স, ভালো করে শুনবি, এইটুকুনি ডিস্টেন্স তোর হচ্ছে এক্স, আর এটা তোর হচ্ছে ওয়াই, তাই তো নাকি? তাই তো নাকি? ওকে, তাহলে আমাদের এখানে ট্যান থিটার মানটা ওয়াই বাই এক্স হয়ে যাবে না? এই জলদি রেসপন্স কর ফার্স্ট, ঠিক আছে? আরে ভাই লম্ববাদ ভূমি তো, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমাদের সেম ফান্ডা হওয়া উচিত, এখানে আমাদের ট্যান থিটার মানটা ওয়াই বাই এক্স, মানে এম এর মানটা অ্যাকচুয়ালি ওয়াই বাই এক্স হওয়া উচিত, ঠিক আছে? এবার তুই খুব ভালো করেছ, ভালো করে বুঝবি। এবার তুই বলবি যে আমি তো স্ট্রেট লাইনে না ওয়াই জানি না এক্স জানি, আমি স্ট্রেট লাইনটায় এই পয়েন্টটা তো স্ট্রেট লাইনের উপরে আছে, আমি তো এক্স আর ওয়াই জানি না স্ট্রেট লাইনের উপর, তাহলে আমি এম এর মানটা বের করবো কিভাবে ওয়াই বাই এক্স? তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস যে যখন আমাদের এক্স এর মান টেন্ডস টু ইনফিনিটি, মানে যখন যখন এই স্ট্রেট লাইনটা কার্ভের সাথে আস্তে 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 মিশছে, তাহলে আমরা কি ইমাজিন করি যে একদম ইনফিনিটিতে গিয়ে এই স্ট্রেট লাইন এবং কার্ভটা পরস্পরের সাথে মিশে যাবে, হ্যাঁ কিনা? জলদি রেসপন্স করো। একদম ইনফিনিটিতে মানে মড এক্স এর মান যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন এই স্ট্রেট লাইন এবং কার্ভটা পরস্পরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে তো? জলদি বলি, চেষ্টা করবে। যদি স্ট্রেট লাইন আর কার্ভটা পরস্পরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে বা মিশে যায়, তাহলে বলতো স্ট্রেট লাইনে ওয়াই এর ভ্যালুটা কত হয়ে যাবে? দেখ কার্ভে, কার্ভে কোন একটা পয়েন্ট যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে কার্ভে ওয়াই এর ভ্যালুটা কি? এফ অফ এক্স। তাহলে যখন মড এক্স টেন্ডস টু ইনফিনিটি, তখন স্ট্রেট লাইনে যে ওয়াইটা আছে আর কার্ভে যে ওয়াইটা আছে, দুজনের ভ্যালু সেম হয়ে যাবে তো? হবে কি হবে না একটু বল? একদম ইনফিনিটি দিকে হবে। তাহলে আমি এম এর মানটা লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স বাই এক্স বলতে পারি, বিকজ যখন আমি এক্স টেন্ডস টু ইনফিনিটি করবো,
তখন তো ওয়াইটা মানে স্ট্রেট লাইনে যে ওয়াইটা আছে আর কার্ভে যে এফএক্সটা আছে তারা সেম হয়ে যাবে, বিকজ স্ট্রেট লাইন আর কার্ভটা তো পুরোপুরি পরস্পরের সাথে মিশে যাচ্ছে ইনফিনিটি। তাহলে আমি ওয়াই এর জায়গায় এফএক্স বলে দিলাম। এবার আমাকে তো কার্ভের ইকুয়েশনটা ডেফিনেটলি বলে দেবে, সাপোজ 1/x² বা sin x বাই x বা যা ইচ্ছা তাই বলে দেবে। তাহলে এফএক্সটা আমি জানি, তাহলে এখানে এফএক্স এর মানটা বসিয়ে দেবো, নিচে এক্স আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বলে এম এর মানটা পেয়ে যাবো না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স। এবার বুঝতে পারি কেন আমাদের স্লোপ বের করার মানে এম বের করার ফর্মুলা এটা হয়েছে। এবার প্রত্যেকের মাথায় ঢুকেছে কিনা কেন আমাদের এম বের করার ফর্মুলাটা এটা হয়েছে, এটাকে আমি বোঝাতে পারলাম। এই যে আমি কেন এম এর জায়গায় এটা লিখেছি, তুই যদি স্ট্রেট লাইনের উপরে একটা এক্স আর ওয়াই জানতিস তাহলে তুই ইজিলি স্ট্রেট লাইনের স্লোপটা বের করে ফেলতিস ওয়াই বাই এক্স দিয়ে। বাট তুই স্ট্রেট লাইনের উপরে ওয়াই বাই এক্স কিছু জানিস না। বাট যখন আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন আমরা একটা আইডিয়া পাই কেন, বিকজ এই স্ট্রেট লাইনটা হচ্ছে অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট মানে কি তারা পরস্পরের সাথে মিশে যাবে। তাহলে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন স্ট্রেট লাইনে যে ওয়াইটা আছে মানে অ্যাসিম্পটোটে যে ওয়াইটা আছে আর কার্ভে যে ওয়াইটা আছে তারা পরস্পরের সাথে সেম হয়ে যাবে, বিকজ তারা মিশে যাবে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় আমি এফএক্স লিখতে পারি কখন, যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এটাই আমাদের স্লোপের মানে এম বের করার ফর্মুলা। এই সবাই বুঝতে পারি নাকি আমি এমনি এমনি বললাম? এটা বোঝা গেল ব্যাপারটা? এটা ক্লিয়ার সবার কাছে? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? এটা পুরোপুরি বুঝতে পেরেছিস? বাকিটা জিওমেট্রিটা বুঝতে পেরেছিস কিনা বল? আমি জাস্ট এটুকু নিয়েই কনসার্ন, আর আমি কিছু নিয়ে কনসার্ন, খালি জিওমেট্রিটা বুঝতে পেরেছিস কিনা। ঠিক আছে, আমাদের পিকচারটাই কিন্তু লাস্ট কথাবার্তা বলে, বুঝতে পারলি? এবার এবারে এবার এবার y ইকুয়ালস টু যদি mx প্লাস c হয় তাহলে c এর মানটা কত হয়ে যায়? y মাইনাস mx, তাই তো? এবার স্ট্রেট লাইনে তো আমি y মানে জানি না, বাট আমি y এর মানটা কখন জানতে পারবো? কে বলতে পারবে এটা? আমি y এর যে মানটা সেটা কখন জানতে পারবো? যখন বললাম যখন x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। মানে তুই যদি স্ট্রেট লাইনের উপরে কোন একটা পয়েন্টে x আর y জেনেছিস তাহলে তুই c এর মানটা একদম ডাইরেক্ট পেয়ে যাবি। কিভাবে? তুই সেই সেই পয়েন্টের y লিখে দে, মাইনাস m ইন্টু x করবে, তুই c টা ডেফিনেটলি। বাট আমি স্ট্রেট লাইনের উপরে কোনো পয়েন্টেই x আর y জানি, খালি আমি স্ট্রেট লাইনের উপরে y এর ভ্যালুটা কখন জানতে পারবো? যখন আমাদের x টেন্ডস টু ইনফিনিটি হবে। কেন? বিকজ x টেন্ডস টু ইনফিনিটিতে এই কার্ভটা এবং স্ট্রেট লাইনটা মিশে যাচ্ছে। তাহলে x যখন টেন্ডস টু ইনফিনিটি তখন y এর জায়গায় আমি কি লিখতে পারবো বল? fx লিখতে পারবো। এবার fx এর ফর্মুলা তো আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আর m আমি অলরেডি বের করে ফেলেছি। তাহলে fx মাইনাস mx mod x টেন্ডস টু ইনফিনিটি করে দিচ্ছি। বোঝা গেল? জিওমেট্রিটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? জিওমেট্রিটা পুরোপুরি বুঝতে পেরেছো? জিওমেট্রি না বুঝলে কিন্তু সত্যি কথা বলতে অঙ্ক করার কোনো মানে দাঁড়াচ্ছে না, কোনো মানে দাঁড়ায় না অঙ্ক করা। আমি এর রেসপেক্টে এক্ষুনি একটা অঙ্ক করা। বুঝেছিস ব্যাপারটা পুরোপুরি? এনি প্রবলেম? নো প্রবলেম তো? ভেরি গুড। এবার এর রেসপেক্টে একটা অঙ্ক করে ফাইন। আচ্ছা, লেট y equals to x plus sin x by x. X plus sin x by x. Find oblique asymptote. Find oblique asymptote if any, মানে একটা কার্ভের oblique asymptote নাও থাকতে পারে। ঠিক আছে, যেরকম এই গ্রাফটা, যেরকম এই গ্রাফটার কোনো oblique asymptote নেই, এখানে হরাইজন্টাল asymptote এবং ভার্টিক্যাল। এই গ্রাফটার কোনো oblique asymptote, তাহলে এরকম টাইপের কার্ভে oblique asymptote সবসময় থাকবে না, বাট এই গ্রাফটা থাকার চান্স আছে। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে ফাইন্ড দ্য অবলিক অ্যাসিম্পটোট। ঠিক আছে, এবার অবলিক অ্যাসিম্পটোট বের করার জন্য কি করতে হবে? অ্যাপ্রোচটা আমাদের কি হবে? লেখাটা ভালো করে দেখ। ইফ
if y equals to mx plus c be an oblique asymptote, be an oblique asymptote of 1, then m এর মানটা কি হবে আবার? লিমিট mod x tends to infinity or fx by x and c কি হয়ে গেল? লিমিট mod x tends to infinity fx minus mx। সবার আগে আমি এমটা বের করছি, আগে বল fx কোনটা? আমাদের কার্ভের রিলেশন হচ্ছে y equals to fx, তাহলে fx হচ্ছে আমাদের এটা। হিয়ার fx হচ্ছে x plus sin x by x, then m কত? লিমিট mod x tends to infinity fx by x, দেখ তো কত আসছে? fx by x করলে আমার কত আসছে? x plus sin x by x by x, মানে লিমিট mod x tends to infinity 1 plus sin x by x square। বল কত আসছে? জলদি বল, x দিয়ে ভাগ করে দিয়েছি, 1 plus sin x by x স্কয়ারটা কত আসবে? দেখ তুই যদি x এর জায়গায় ইনফিনিটি বসাতে যাস, sin x হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, তুই x এর জায়গায় যা খুশি তাই বসিয়ে দে, sin এর মানটা কি -1 থেকে 1 এর বাইরে যাবে? জলদি বল, sin এর মানটা কি -1 থেকে 1 এর বাইরে যাবে? তুই x এর জায়গায় যা খুশি তাই বসিয়ে দে, ফার্স্ট রেসপন্স করবি না, তাই তো? তাহলে x এর জায়গায় যা খুশি তাই বসাও, ইনফিনিটি ইনফিনিটি যা খুশি তাই বসিয়ে দে, sin এর মানটা -1 থেকে 1 এর বাইরে যাবে না। তাহলে উপরটা ফাইনাইট, নিচে x এর জায়গায় ইনফিনিটি বসালে তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে খালি 1 করে থাকবে, 6 mod sin x less than equals to 1, so limit mod x tends to infinity sin x by x square equals to 0। বোঝা গেল পুরোপুরি কেসটা? তাহলে m এর একটা মান বেরিয়েছে, এবার m এর একটা মান বেরিয়েছে মানে বলতো আমি কতগুলো অবলিক অ্যাসিম্পটট পাবো? m এর যদি দুটো মান বেরোতো আমি দুটো অবলিক অ্যাসিম্পটট পেতাম, m এর এখানে একটা মান বেরিয়েছে মানে আমি একটা অবলিক অ্যাসিম্পটট পাবো। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এবার দেখ, এবার দেখ, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমি সি এর মানটা বের করবো, এবার আমি এখান থেকে সি এর মানটা বের করবো, তাহলে সি এর মান বের করো নাও। সি কি? লিমিট mod x tends to infinity বল fx minus mx, তাই না? এবার m মানে তো 1, fx মানে কি? x plus sin x by x, mx টা কত? এটা তো 1 x, তাহলে লিমিট mod x tends to infinity sin x by x। এবার আবার সেই মানটা, sin এর মানটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে, sin এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে মানে ফাইনাইট, নিচে x আছে, তাহলে আলটিমেটলি তাহলে m এর মানটা 1 হয়ে গেল, c এর মানটা 0 হয়ে গেল, তাহলে দ্যাট ইজ y equals to mx plus c, that is y equals to x is the oblique asymptote। বোঝা গেছে? কিভাবে অবলিক অ্যাসিম্পটট বের করতে হয় বাই ডেফিনেশন, সেটা কি পুরোপুরি বুঝতে পারলি? কিভাবে অবলিক অ্যাসিম্পটট বের করতে হয় পুরোপুরি বুঝতে পেরেছি ব্যাপারটা? জলদি বল।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবার এর রেসপেক্ট আমরা কিছু করলাম। ঠিক আছে, ভালো ভালো। সুব্রদীপ দিয়ে এত পরে জয়েন করলি কেন? হ্যাঁ, এত স্যার পরে। ফোনে চার্জ ছিল না। এখানে তো আমি অ্যাসিম্পটোর সম্বন্ধে সবকিছু বলে দিলাম। ঠিক আছে, যাই হোক লেকচার কাল- কালকে থেকে কারেন্ট নেই বাড়িতে। আমি তাড়াতাড়ি দিয়ে দেবো লেকচারগুলো ভালো করে দেখে নিস। ঠিক আছে, ওকে বিভা, আমি কালকে আবার ক্লাস নেবো, তো 23 তারিখের আগে আমি চেষ্টা করছি যাতে পুরোপুরি এই পার্টটা শেষ করবো। ঠিক আছে, আমি কালকে ক্লাস নেবো। আচ্ছা, দেখছি কি করা যায়। আমি ওটা 20 তারিখ বা 20 তারিখের মধ্যে চেষ্টা করছি পুরোপুরি 3টে চ্যাপ্টার মধ্যে। এই খালি 3টেই বাকি আছে না? আচ্ছা, বাদ বাকি গুলো করেছিস তো ভালো করে? বাদ বাকি যেগুলো আমি করে দিয়েছি ওগুলো ভালো করে করেছিস তো? সব চ্যাপ্টার গুলো হ্যাঁ ক্যালকুলাসে? হ্যাঁ আচ্ছা, তোদের ক্যালকুলাসে কটা চ্যাপ্টার আছে একটু বলতো, আর কত মার্কস আছে? মার্কস তো 20 আছে না? স্যার, ওইভাবে কোনো মার্কস ডিভিশন নেই, মানে আমাদের আছে, ওটা তুই জানিস। 40 নম্বরের পরীক্ষা হয়। মানে মেজরে 40 নম্বরের হ্যাঁ পরীক্ষা? হ্যাঁ আচ্ছা, স্যার। 40 নম্বরের পরীক্ষা হয়, তাহলে তুই ওই চ্যাপ্টার গুলো ভালো করে তোর এনাফ হয়ে যাবে, এনাফ। তবুও মানে যাতে একটু তোদের সিকিউরিটি থাকে, তো অ্যাসিম্পটোট আমি তোকে বলছি তুই কনকেভিটি কনভেক্সিভিটি করে যাস না, অ্যাসিম্পটোটটা এবং এর পরে যে আমি এনভেলপটা করো ওটা করিস। স্যার, কনকেভিটি, মাইনরের পরীক্ষা হয়েছে, যাদের ম্যাথ মাইনর ছিল। হ্যাঁ, তাদের কোশ্চেনটা কিরকম এসেছে? এই চ্যাপ্টারে কোশ্চেন এসেছে বেশি? আমার তো মনে হয় যে অ্যাসিম্পটোট থেকে 2টা কোয়েশ্চেন এসেছে, আচ্ছা 2 নম্বরে একটা 5 নম্বরে। আর আর তোর ইয়ে থেকে এসছে কোশ্চেন, ওই তোর কনকেভিটি কনভেক্সিভিটি থেকে কোশ্চেন এসছে? এসেছে একটা। একবার আমাকে দেখাস তো কোশ্চেনটা। ঠিক আছে, তো 40 হ্যাঁ নম্বরের স্যার। তো আমাকে আবার কোশ্চেনটা হ্যাঁ। পাঠাস। কোশ্চেন আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, দেখ এবার এবার অঙ্ক নেক্সট অঙ্কে। এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আছে, এগুলো আমি এখন পড়া বুঝতে পারলি? ফাইন্ড দ্য অ্যাসিম্পটোট find the asymptote of the curve. Find the asymptote of the curve x equals to t squared by 1 plus t cube, y equals to t squared plus 2 by 1 plus 2. এবার ধরবো বিছানা এটা কি কার্ভের ইকুয়েশন? আমরা তো কার্ভের ইকুয়েশনটা y ইকুয়ালস টু fx এরকম টাইপের এক্সপ্রেস করছি। আচ্ছা বলতো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার মধ্যে পার্থক্যটা কি? একটা নাম আছে স্পেশাল। এই ইকুয়েশন গুলোকে কি টাইপের ইকুয়েশন বলে? এগুলোকে প্যারামেট্রিক ইকুয়েশন বলে। এগুলোকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। যে ইকুয়েশন গুলো খালি এক্স এবং ওয়াই দিয়ে তৈরি তাদেরকে কার্টেসিয়ান ইকুয়েশন। আর যে ইকুয়েশনটা তৈরি হওয়ার জন্য এক্স এবং ওয়াই ছাড়াও আরেকটা ভ্যারিয়েবলের দরকার, এক্সটা একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, ওয়াইটা সেই ভ্যারিয়েবলের উপরই ডিপেন্ডেন্ট, তাদেরকে বলা হয় সেই কার্ভটার প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে একটা কার্ভের অনেক ধরনের ইকুয়েশন হয়, কিরকম সার্কেলের জন্য বলছি, এটা হচ্ছে সার্কেলের কার্টেসিয়ান ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ওই সার্কেলটারই প্যারামেট্রিক ইকুয়েশন। এটা এই সার্কেলটারই প্যারামেট্রিক ইকুয়েশন, আবার এটা এই সার্কেলটারই পোলার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে একটাই সার্কেলের অনেক ধরনের ইকুয়েশন, একটাই সার্কেল। যেমন একটা মানুষের অনেক নাম হয়, কেউ রাজা ডাকে, কেউ বান্টু ডাকে, কলেজে বন্ধু বান্ধব অন্য কিছু ডাকছে। তাহলে একটাই মানুষ কিন্তু তার ডিফারেন্ট ডিফারেন্ট নাম, ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এখানেও সেম জিনিস। ওকে, তাহলে আমাদের এখানে প্যারামেট্রিক ইকুয়েশন, কার প্যারামেট্রিক ইকুয়েশন দিচ্ছি, এবার তোরা বলছিস সেটা বুঝতে পারবেন, কিন্তু আমি এগুলো সলভ করবো বিকজ তুমি যে কন্ডিশন গুলো দিয়ে দিয়েছো, তুমি যে আমাদের অবলিক অ্যাসিম্পটোট হওয়ার, হরাইজন্টাল অ্যাসিম্পটোট হওয়ার, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হওয়ার, সেখানে সমস্ত কার্টেসিয়ান কার্ভের জন্য তুমি বলেছো। এক্স এবং ওয়াই দিয়ে খেলা দেখিয়েছো যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু যদি বি হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু বিটা হচ্ছে তোমার হরাইজন্টাল। ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে যদি এক্স টেন্স টু এ হয়, তাহলে এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে তুমি সবকিছু এক্স আর ওয়াই দিয়ে বুঝিয়েছো, এটাতে আমি কি করে খেলবো? খেলবি কিভাবে ভালো করে? বলছে ফাইন্ড দ্য অ্যাসিম্পটোটস অফ দ্য কার্ভ।
এবার যদি অ্যাসিম্পটোট ফাইন্ড করতে বলেছে, তো এটা আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটোট থাকতে পারে, এখানে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোট থাকতে পারে, এখানে আমাদের অবলিক অ্যাসিম্পটোট, ঠিক আছে? আবার তিনটি থাকে। তো আমি অ্যান্সারে আসছি। সবার আগে লেখাটা হচ্ছে গিভেন কার্ভ। গিভেন কার্ভ করে বস এটা, ঠিক আছে? এবার এবার একটু মনে করে দেখ যে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আমরা কি, হ্যাঁ, হরাইজন্টাল অ্যাসিম্পটোট গেলে দেখতে হবে যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু কি হচ্ছে, এক্স যখন টেন্স টু ইনফিনিটি তখন ওয়াই টেন্স টু কি হচ্ছে। আগে তুই ভালো করে খেয়াল করে দেখ, যেহেতু এখানে টি এর উপর ডিপেন্ডেন্ট, তুই আগে দেখ যে ওয়েন এক্স টেন্স টু বা ওয়ান এক্স টেন্স টু ইনফিনিটি, দেখ তো ভাই টি টেন্স টু কত হবে, এটা বলতে পারলে মেনে যাবো। টি টেন্স টু কত হবে, টি এর মানটা কত হলে এক্স এর মান তো টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা কর। এবার কি বলি, কি বলি, -1 এক্স্যাক্টলি এক্স এর মান টেন্স টু যখন ইনফিনিটি হবে, যখন এর নিচের মানটা কি, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু যদি টি স্কোয়ার হয় 1 + টি কিউব থাকে, তাহলে এক্স এর মান টেন্স টু ইনফিনিটি হবে যখন 1 + টি কিউবটা 0। তাহলে 1 + টি কিউব 0 মানে টি কিউব হচ্ছে -1, মানে টি হচ্ছে তো মাইনাস। তার মানে টি টেন্স টু -1 হলে, মানে এখন আমাদের পুরো কন্ডিশনটা কি করতে হবে, এক্স এবং ওয়াই থেকে টি তে শিফট করতে হবে। তাহলে মড এক্স টেন্স টু ইনফিনিটি হলে কি হয়, টি টেন্স টু -1। এবার তো মড ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে কত হচ্ছে, স্যার টি টেন্স টু -1। ওয়াই যখন টেন্স টু ইনফিনিটি হবে তখন টি এর মানটা -1, ঠিক আছে? এবার খুব ভালো করে দেখ, এবার খুব ভালো করে দেখ। ওয়েন ওয়েন তাহলে তাহলে এটা বলতে পারবো তো যে মড এক্স টেন্স টু ইনফিনিটি হলে টি টেন্স টু -1, মড ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে টি টেন্স টু -1। তাহলে বলতে পারি এখান থেকে ওয়েন mod x tends to infinity, then mod y tends to infinity। হ্যাঁ কি না জলদি ডিসকাস কর ভাই, দুটোই ইনফিনিটিতে যাচ্ছে টি টেন্স টু -1 এর জন্য। মানে বুঝতে পারবি যখন x এর মানটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে তখন y এর মানটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে। হ্যাঁ কি না জলদি রেসপন্স করে, এটা বলতে পারি তাই? তাহলে তুই বল, তাহলে কি কোনো হরাইজন্টাল বা ভার্টিক্যাল সিম্বল থাকতে পারে? হরাইজন্টাল বা ভার্টিক্যাল সিম্বল তখনই থাকবে যদি হরাইজন্টাল সিম্বল থাকবে যখন mod x tends to infinity হলে y এর মানটা ফাইনাইট, ভার্টিক্যাল সিম্বল থাকবে যখন mod y tends to infinity হলে x এর মানটা ফাইনাইট। তখনই তো আমাদের হরাইজন্টাল বা ভার্টিক্যাল সিম্বল থাকতে পারে না, যে mod x tends to infinity হলে y যদি ফাইনাইট হয় তাহলে হরাইজন্টাল আছে, mod y tends to infinity হলে x যদি ফাইনাইট হয় তাহলে ভার্টিক্যাল আছে। তাহলে এখানে তো দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না, এখানে mod x tends to infinity হলে y টা ফাইনাইট হচ্ছে না, আবার mod y tends to infinity হলে x টা ফাইনাইট হচ্ছে। তাহলে কি হরাইজন্টাল বা ভার্টিক্যাল সিম্বল আছে এই কার্ভে? বুদ্ধি করে বলো, আমি প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? তাহলে হেন্স গিভেন কার্ভ has no horizontal or vertical asymptote। বোঝা গেছে কেসটা পুরোপুরি? এই জায়গাটা বুঝতে পারছিস তো? তার মানে যদি মানে অ্যাসিম্পটোট থাকে তাহলে কি ধরনের অ্যাসিম্পটোট এখানে অবলিক। বোঝা গেল পুরোপুরি কেসটা, যে কেন আমাদের হরাইজন্টাল বা ভার্টিক্যাল নিয়ে লজ্জা পাবি না, জিজ্ঞেস করবি ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে আমি অবলিক অ্যাসিম্পটোটের দিকে আসছি। তাহলে অবলিক অ্যাসিম্পটোটের দিকের জন্য এভাবে লিখলে y equals to mx plus c be the an oblique asymptote। ঠিক আছে, তাহলে আমাকে m এর মান বের করতে হবে। দেন n কি, লিমিট mod x tends to infinity বল না, fx by mx না, সরি fx by x না,
এবার এফএক্স মানে কি ওয়াই তো নাকি, তাহলে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স না। এবার দেখ ভাই তুই অলরেডি ওয়াই এর মানটা আছে তোর টি এর রেসপেক্টে, এক্স এর মানটা আছে টি এর রেসপেক্টে, তাহলে বসিয়ে দে। আমি এর নিচে লিখছি না কিছু, ওয়াই এর মানটা কত, টি স্কোয়ার প্লাস টু বাই ওয়ান প্লাস টি বাই এক্স এর মানটা কত, টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি। এবার তুই বল যেই মুহূর্তে লিমিটেড পরের টার্মটা টি এর রেসপেক্টে এক্সপ্রেস হয়ে যাচ্ছে, তখন কি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি লেখা উচিত? এখানে তো এক্স দিয়ে কোনো খেলা নেই, যাকে টি দিয়ে আছে, তাহলে কি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি লেখা উচিত এখানে? নাকি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে টি টেন্ডস টু যেটা হচ্ছে ওটা লেখা উচিত? আরে ভাই মড এক্স টেন্ডস টু ইনফিনিটি লিখতে পারবা, বাট তার জায়গায় কিছু লিখতে হবে, যেহেতু টি দিয়ে পুরো টার্মটা আছে, তাহলে মড এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে ভাই টি টেন্ডস টু মাইনাস ওয়ান। তাহলে পরের লাইনে আমি টি টেন্ডস টু মাইনাস ওয়ান লিখতে পারি? আমি তো ফুল কিছু লিখছি না। মড এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে তখন টি টেন্ডস টু মাইনাস ওয়ানই হচ্ছে, তাহলে ঠিকই লিখেছি আমি এখানে, কোনো সমস্যা নেই। এটা কত হচ্ছে ওদের, টি স্কোয়ার প্লাস টু বাই টি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টি কিউব বাই ওয়ান প্লাস টি। ঠিক আছে, তো কত হচ্ছে বলতে, মাইনাস ওয়ান স্কোয়ার মানে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি, থ্রি বাই ওয়ান ইন্টু এখানে টি এর জায়গায় মাইনাস ওয়ান বসাতে পারবো না আমি ডাইরেক্ট, কেন? বিকজ ওপরে টি এর জায়গায় মাইনাস ওয়ান বসালে জিরো, নিচের টি এর জায়গায় মাইনাস ওয়ান বসালে জিরো, অ্যাকচুয়ালি আমি এখানে বসাবোই না মাইনাস, এটা টি স্কোয়ার প্লাস টু বাই টি স্কোয়ার থাকবে। এখানে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ये वन प्लस। ওকে, এবার দেখ উপর নিচে ওয়ান প্লাস টা কেটে যাচ্ছে, এবার তুই টি এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দে, বিকজ আর কোনো জিরো আসার ঝামেলা নেই। তাহলে ওপরটা হচ্ছে থ্রি বাই ওয়ান ইন্টু এখানে তো টি এর জায়গায় মাইনাস ওয়ান বসানো হচ্ছে ইন্টু ওয়ান, তাই না? টি এর জায়গায় মাইনাস ওয়ান বসে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এখানে আবার মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে আলটিমেটলি এনটা কত আসছে, আলটিমেটলি স্ট্রেট লাইনে স্লো মানে এম এর ভ্যালুটা কত আসছে, থ্রি আসছে। এবার হচ্ছে তোর ভাই সি এর পাতা, এটা কিন্তু এফ, এটা কিন্তু এফ। এবার তো সি এর পাতা না, সিটা কি, লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি বল এফ এক্স মাইনাস এম এক্স। ঠিক আছে, এফ এক্স মানে কি বল, পরের লাইনে ওয়াই, এম এর জায়গায় থ্রি বসিয়ে দিচ্ছি। এবার তুই এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দে, এক্স আর রাখবো না বিকজ ডান দিকে পুরোপুরি টি তে কনভার্ট হয়ে যাবে, তাহলে টি টেন্ডস টু মাইনাস ওয়াই মানে কি করে লিখেছি, টি স্কোয়ার প্লাস টু বাই ওয়ান প্লাস টু। আর এক্স কত, এবার ওয়ান প্লাস টি কিউব মানে কি বল, তাহলে দুটোকে এলসিএম করলে ভাই ওয়ান প্লাস টি কিউবই আসছে, এই দুজনকে এলসিএম করলে ওয়ান প্লাস টি কিউবই আসছে। ওয়ান প্লাস টি টা ভাগ করলে ভাই এখানে টি স্কোয়ার প্লাস টু ইন্টু টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান চলে আসছে, আর এখানে মাইনাস থ্রি ডি স্কোয়ার চলে আসছে। ওয়ান প্লাস টি কিউবটা পুরোটা ভাগ করলে মাইনাস থ্রি ডি স্কোয়ার চলে আসছে, তাহলে লিমিট টি টেন্ডস টু মাইনাস, গুণ করে তো কত আসছে, টি টু দি পাওয়ার ফোর তো আসবেই প্লাস টি কিউব টি স্কোয়ার প্লাস টু ডি স্কোয়ার মানে থ্রি ডি স্কোয়ার হচ্ছে না, একবার দেখতে হবে। আর কি হচ্ছে আমাদের, থ্রি ডি স্কোয়ার
প্লাস 2t, এবার ভুল হলে কিন্তু বলবি একটু হবে, জানিস তো? ভুল হলে বলিস প্লাস 2t প্লাস 1, তাই না? প্লাস 2, সরি। দেখতে বস গুণ করলে আসছে কিনা, গুণ আমার ভুল হয়ে যায়, জানিস তো? খুব ভুল হয়ে যায় গুণ করে আমার। মাইনাস 3t স্কোয়ার বাই 1 প্লাস t ইন্টু t স্কোয়ার প্লাস t প্লাস, একবার চেক করে দেখ না বস, একটু চেক করে দেখ। আচ্ছা এটা না এ কিউ প্লাস বি কিউব, তো তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস এক্সট্রিমলি সরি। এখানেও এখানেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি তো একদম ভুলে ফেলেছি। তাহলে এটা না, এটা হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, টি এর জায়গায় মাইনাস 1 বসালে এটা 3 হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। আর তোরা বলিস আমি যে এ কিউ প্লাস বি কিউব ভুল লিখছি, তাহলে 1 1 1 3, এখানে তো হচ্ছে 3, তাহলে 9 আসছে, এটা এক্সট্রিমলি সরি, 9 ইজ 9। আর এখানে 3 না, এখানে 9, 9, তাহলে এখানেও 9 স্কোয়ার। এখানেও আমাদের 1 মিনিট দেখি, 90 স্কোয়ার, 90 স্কোয়ার, এখানেও মাইনাস 90 স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখ লিমিট টি টেন্ডস টু মাইনাস, স্যার শেষ লাইনে মাইনাস টি হবে। এটা মাইনাস টি হবে, স্যার এই নিচে। হ্যাঁ sorry। আচ্ছা এবার টি টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব মাইনাস 60 স্কোয়ার প্লাস 2t প্লাস 2, আর নিচে তো হচ্ছে 1 প্লাস 2। দেখ আমি যতদূর জানি, তুই যদি এবার টি টেন্ডস টু মাইনাস 1 বসাতে যাস, কোন টার্মটা নিয়ে বলতো তোর প্রবলেম হচ্ছে, কোন টার্মটা তোকে ঝামেলা দিচ্ছে? তুই যদি স্যার 1 প্লাস টি। তোর মনে হয় না যে তোর উপরে একটা 1 প্লাস টি আনা উচিত? ওপরে 1 প্লাস টি আনলে তোর সব ঝামেলা সলভ হয়ে যাবে। যদি ওপরে একটা 1 প্লাস টি আনার চেষ্টা কর, তাহলে ওপরে কি 1 প্লাস টি আনা যাবে? মানে 1 প্লাস টিটা কি ওপরের একটা ফ্যাক্টর হবে আদৌ? একবার চেক করে দেখ হবে কিনা। 1 প্লাস টিটা কি ওপরের একটা ফ্যাক্টর হবে? আসছে তো না। আচ্ছা টি টু দি পাওয়ার 4 এখানে মাইনাস টি কি হবে জানিস তো? এখানে একটু ভুলে গেছে, এটা মাইনাস টি হবে। এখানে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব, এখানে এখানে মাইনাস টি দিলাম না, এটা মাইনাস টি কিউব মাইনাস 60 স্কোয়ার, একটু দাঁড়াও এখানে একটু রয়েছে মাইনাস 60 স্কোয়ার, 6 হচ্ছে তাই না, মাইনাস 2t মাইনাস প্লাস 2, মাইনাস 2t প্লাস 2 হচ্ছে। তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে টি টু দি পাওয়ার 4, না এখানে না একটু দাঁড়া, এখানে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 2t স্কোয়ার, এখানে প্লাস 3t স্কোয়ার আসছে, এখানে প্লাস 3t স্কোয়ার আসছে। তারপর চেক করে রাখতে একটু, মাইনাস 2t হ্যাঁ আছে, প্লাস 2 আছে, নো প্রবলেম। তাহলে এখানে আমাদের মাইনাস 60 স্কোয়ার চলে আসছে পরের লাইন, হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের পরের লাইনে মাইনাস 60 স্কোয়ার, এবার টি টু দি পাওয়ার 4 এটা মাইনাস, এটা মাইনাস। এবার দেখ, এবার তুই ওপর নিচে 1 প্লাস টিটাকে কাটার চেষ্টা কর। তুই যদি ওপর নিচে 1 প্লাস টিটাকে কাটিস, তাহলে ওপরে একটা ধর 1 প্লাস টি আনতে হবে। ওপরে কি একটা ফ্যাক্টর 1 প্লাস টি হবে? হ্যাঁ হবে। হ্যাঁ স্যার হবে। যদি ওপরে টি এর জায়গায় মাইনাস 1 বসাস বাই অ্যাডিশন মেথড, তাহলে এখানে 1 প্লাস 1 2 মাইনাস 6, তাহলে 1 প্লাস 1 মাইনাস 6 প্লাস 2 প্লাস 2, হ্যাঁ তাহলে 2 প্লাস 2 4, 6 মাইনাস 6 মানে 0, তাহলে অবশ্যই 1 প্লাস টি হচ্ছে ওপরটা একটা ফ্যাক্টর। তাহলে লিমিট টি টেন্ডস টু মাইনাস 2, ওপরটা কি হবে 1 প্লাস টি আনতে হবে, তাহলে টি টু দি পাওয়ার 4 প্লাস টি কিউব, প্লাস টি কিউব মানে এখানে মাইনাস 2 টি কিউব করতে হবে, মাইনাস 2 টি স্কোয়ার, বিকজ 1 প্লাস টি আনতে হবে না আমাকে, তাহলে মাইনাস 40 স্কোয়ার, মাইনাস 40 মানে প্লাস 2t প্লাস 2 বাই 1 প্লাস টি ইন্টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস।
তাহলে লিমিট টি টেন্ডস টু -1, দেখ আমি যদি 1 প্লাস টিটা কমন নিয়ে নিই না, একবার চেক করে দেখি, তাই আছে টি কিউব আসছে, -2t স্কোয়ার আসছে, -40 আসছে, +2 আসছে, গ্যারান্টি এটাই হবে। আর 1 প্লাস টি ইন্টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস, এবার দেখ 1 প্লাস টি কেটে যাচ্ছে, তাহলে লিমিট টি টেন্ডস টু -1, টি কিউব -2t স্কোয়ার -40 +2 বাই টি স্কোয়ার মাইনাস টি প্লাস। এবার বসিয়ে দেখ টি টেন্ডস টু -1, এবার আর তোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বসিয়ে কত আসছে, এটা -1 আসছে, -2 আসছে, +4 আসছে, +2 আসছে, আর নিচে 1 + 1 + 1 মানে 3 আসছে। তাহলে 3/3 মানে 1 আসছে না, চেক করতে, ঠিক আছে? তাহলে সি এর মান 1 আসছে, দ্যাট ইজ y equals to mx plus c, or y equals to এই কত বল, এই তো 9, 9x plus 1 is the, কেন বলছি ওই একটাই আছে, দা কখন বলা হয় যখন কোন জিনিস একটাই হয়, is the oblique acid।